আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা জানান, বিগত আমলে খালেদা জিয়ার মামলার ফাইল যে বিচারক হাত দিয়েছেন তিনি পুরস্কার পেয়েছেন। মামলার 33 সাক্ষীর কেউ কিছুই প্রমাণ করতে পারেনি। দেখুন খান আলমিনের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক পৃথক 3টি লিভ টু আপিল করে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ সবগুলো আপিল খারিজ করে দেন। ফলে এ মামলা থেকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল থাকলো। পরের দিন পরে ন্যায় পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সেই জেল থাকতে হয়েছে। বেগম খালেদা জেল ঢুকলেন, হেঁটে বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। তারপরে দেখেন কত প্রতিহিংসার, এবং তাকে চিকিৎসা করতে দেয়নি বিদেশে। আইনজীবীরা জানান, এই মামলায় সাক্ষী ছিলেন 33 জন। তাদের কেউই অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেনি। টোটাল মামলাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। যে বিচারকের হাতেই বেগম জিয়ার মামলার ফাইল গেছে তিনি পরবর্তীতে পুরস্কার পেয়েছেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। কেউ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ, কেউ ডিস্ট্রিক্ট জাজ থেকে হাইকোর্ট জাজ, কেউ হাইকোর্ট জাজ থেকে অ্যাপিলেট ডিভিশন জাজ। এই মামলাগুলো যারাই ডিল করেছে তাদেরকে সরকার পুরস্কার দিয়েছে। পুলিশ থেকে শুরু করে পলিটিক্যাল ভিক্টিমাইজেশন, এটা তার প্রমাণ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ড চূড়ান্তভাবে বাতিল হলো। খান আলামিন, আরটিভি, ঢাকা। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু এখনও তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে। পুলিশের মনোবল দৃঢ় হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিবিসি বাংলাকে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে গেছে, তারা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, মানুষ উত্তেজিত হচ্ছে। বর্তমান সরকারের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা আছে, ঐক্যে ফাটল নেই বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। 16 বছরে অনিয়ম ও পুলিশের নিজেদের আস্থা সংকট আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। কাজ মামলা করতে গিয়ে যে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনীতি শক্তিশালী করা, দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নতুন রাজনৈতিক দল গঠন রাজনীতির জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচনে গিয়ে অসুস্থ অনুভব করছিলেন। পরে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব। বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, আগের থেকে অনেকটা সুস্থ আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে কর আইনজীবী নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিসেম্বর 9 সরকার চাইলে জুনেও নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক ইস্যুতে তিনি বলেন, নতুন ম্যান্ডেট নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণ তাদের পক্ষে রায় দিলে তারা সেটি বাস্তবায়ন করতে পারে। ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাফরুল ও মোহাম্মদপুর থানার দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, AKM শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের সদস্য পদ না রাখার সিদ্ধান্ত জানিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার। পাশাপাশি ৭৬ বছর বয়সে তার উপর নির্যাতনের অভিযোগও করেন তিনি। একটি হত্যা মামলা 19/12/24 302 মামলা, সবার নামে অভিযোগ আছে, এজাহারকৃত আসামি, তাদেরকে সবাইকে শুনে কাছে এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা রাজপথে আপনার গুলি ছড়ে এবং আন্দোলনে সামনের সারিতে থাকে। যখন আবার তাদের এই আদালত প্রাঙ্গণে আনা হয়, তাদের বলে তাদের হাই প্রেশার, ডায়াবেটিক্স, তাদের অন্য রোগে তাদের আক্রান্ত। দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় 3 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম একক বেঞ্চ এ আদেশ দেন। সম্পদের হিসেব বিবরণী জমা না দেয়ায় 2015 সালের আগস্টে তার বিরুদ্ধে এ মামলা করে দুদক। আদেশে বলা হয়, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে হেনস্থা করার জন্য দুদক কোনো তথ্যপাত্য ছাড়াই তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা ফাইল করে। অনুসন্ধানকারী কর্মকর্তা জানান, দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোনো অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গত ৬ ফেব্রুয়ারি এসব শিক্ষকের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এর আগে গত বছরের 19শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপের নিয়োগ স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এ আদেশ দেন। গত বছরের ৩১শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও ৩ পার্বত্য জেলা ছাড়া চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না।
রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে 4 জনের মৃত্যু হয়েছে। নিহত 4 জনই পুরুষ। শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়। দুপুরে 6 তলা ভবনের 2য় তলায় আগুনের ঘটনা ঘটে। বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট দুপুর 1টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সিঁড়ির দরজা তালা মারা থাকায় 4 জনের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে পণ্য পাচ্ছেন না তারা। সেই সঙ্গে গরুর মাংসে চর্বির পরিমাণ বেশি বলেও অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক বলছেন, আগের তুলনায় সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করতে পারছেন না। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রিক্সা চালক বাবুল মিয়া ছেলে মেয়ে সহ 6 জন সদস্য নিয়ে থাকেন রাজধানীর তেজকুনি পাড়ায়। রিক্সা চালিয়ে সংসারে হাল ধরতে যার জন্য অনেকটাই কষ্টসাধ্য সেই বাবুল মিয়ার কাছে গরু মাংস কিনা অনেকটা দুঃস্বপ্ন বলে মনে করছেন তিনি। তবে রমজানকে সামনে রেখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির ফলে তার ইচ্ছেটা কিছুটা পূরণ হলো বলে জানান তিনি। বলেন, প্রতি বছর এমন সময়ের জন্য অপেক্ষায় থাকেন। গরুগুলো কিনে খাইতে পারতেছে না, বাজারে দাম বেশি, এখানে একটু কম পালে নিতে পারে সব। না, আমি ওই গত বছর নিয়েছি, বছরেই নিয়ে আমি। সরকার যদি এভাবে দেয় একটু ভালো না, গরিব মানুষ চলতে পারে, কোনো সমস্যা না। দোকানে তো একটু দাম বেশি, একটু দাম কম। এবার রমজান উপলক্ষে রাজধানীর 25টি জায়গায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম থাকায় লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন অনেকেই। তারা যে পর্যাপ্ত পরিমাণে রাখার কথা সেটা রাখে না, মানুষ হয়রানি হয়ে যাইতেছে। এবং আমি মনে করি যে সামনে আরো বাড়াইলে মানুষ পর্যাপ্ত পরিমাণে পাইব। ক্রেতারা বলছেন 650 টাকার 1 কেজির গরুর মাংসে চর্বি পাওয়া যাচ্ছে বেশি। অভিযোগটি স্বীকার করে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন জানান, স্বাস্থ্যবান গরু হওয়ায় চর্বির উপস্থিতি কিছুটা রয়েছে। আসলে আমাদের যে গরুগুলো আমরা স্লটার করছি বা জবাই করছি, এটা স্বাস্থ্য হেলদি গরু। যে গরুগুলো একটু স্বাস্থ্য ভালো, একটু চর্বি একটু বেশি থাকে, এটা মেনে নিতে হবে। এখন ওনারা তো চর্বি আর আলাদা বিক্রি করবে না, আলাদা ফেলে দিবে না, ফলে ওর ভিতরেই কিছু অন্যত্র যেভাবে দেয় এরাও এভাবে দিয়েছেন আর। এদিকে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম এখনো ঊর্ধ্বমুখী। সেই সাথে ভোজ্য তেলের সংকট না কমায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। উৎসব আর উপলক্ষে পালা আর পার্বণে বাঙালি নারীর পছন্দের শীর্ষে এখনো শাড়ি। ঈদ এলে শাড়ির দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। দোকানিরাও বাহারি রং আর ডিজাইনের শাড়ির পসরা মেলে বসেন। রমজানের শুরুতে শাড়ির দোকানিদের প্রস্তুতির খবর জানাচ্ছেন তানজিনা তাসনিম। সব পার্বণেই বাঙালি নারীর প্রিয় পরিধেয় শাড়ি। পৃথিবীর যে কটি জনগোষ্ঠী হাজার বছর ধরে তাদের প্রাচীন পোশাক ও ঐতিহ্য ধরে রেখেছে, বাঙালির শাড়ি তার মধ্যে অন্যতম। ঐতিহ্যের সেই শাড়িতেও এসেছে বৈচিত্র্য। হাতের কারুকাজ, মেশিনের কাজ, স্ক্রিন বা ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক প্যাটার্নও এখন শাড়ির জমিনে। রাজধানীর ইসলামপুরে শাড়ির পাইকারি বাজারে ব্যস্ততা এখন তুঙ্গে। সারা দেশ থেকে ব্যবসায়ীরা এসেছেন চাহিদা মতো পণ্য কিনতে। এবার ঈদ গ্রীষ্মে বলে সুতি শাড়ির চাহিদা বেশি। দামটা শহরের ভিতর আছে 450 থেকে শুরু করে 800-900 টাকা দামে এই রেঞ্জের কাপড়গুলো ইনশাল্লাহ ভালো চলে। আর ঈদ কালেকশন হিসেবে আমাদের অনেক আইটেম আছে। পিন শাড়ি চলতেছে, এগুলো আছে আমাদের কাছে। তারপরে নিউ আপনার টাঙ্গাইল শাড়ি হবে। ঈদ উপলক্ষে আমাদের ইন্ডিয়ান কিছু পার্টি শাড়ি হবে, পার্টি ওকেশনের শাড়ি হবে ঈদ কালেকশনের জন্য, ইন্ডিয়ান শাড়িগুলো। পাইকারি এসব দোকানে সুতির শাড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1100 টাকায়। রোজার প্রথম সপ্তাহে পাইকারি বিক্রি বেশি হলেও এরপর থেকে খুচরা বিক্রি বাড়বে এই মার্কেটে। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এর আগে গত 20 জানুয়ারি কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা তৈরি করা হবে না। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যদি আমাদের গাইডলাইন তৈরি হয় এবং এই ক্ষমা করার ক্রাইটেরিয়া মেনটেন করা হয় তাহলে এই অপব্যবহারটা কমবে এবং জনমনে এই আশঙ্কাটা রোধ হবে যে আমি ন্যায় বিচার পাবো না, ন্যায় বিচার পেলেও কোনো লাভ নাই, রাষ্ট্রপতি পরবর্তীতে ক্ষমা করে দিবে। রমজানে চুরি, ছিনতাই ও ডাকাতি কমিয়ে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। চেকপোস্টগুলোতে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। পাশাপাশি পুরো রমজানে এ ধরনের কার্যক্রম চলমান চান তারা। অভিযানটা অবশ্যই ভালো, তবে আমি গাড়িটা কিনে নিয়ে যাচ্ছি, তো আমার সাথে লাইসেন্স ছিল না, এই জন্য আমাকে মামলা দেওয়া হয়েছে। ঢাকা শহরে এমন সুন্দরভাবে চেকপোস্টগুলা সেনাবাহিনী, পুলিশ সব মিলে একটা চেক আমাদের জন্য খুব ভালো আর কি। এটা ভালো হচ্ছে চেক করাটা, আর ওনাদের অভিযানটা এটা ভালো হচ্ছে, এটা দরকার ছিল রমজান মাস হিসাবে, সামনে ঈদ হিসাবে। নারায়ণগঞ্জের চাষারার ঢাকেশ্বরীতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ 8 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে 6 জনকে এইচডিওতে, একজনকে আইসিইউতে, একজনকে জরুরি বিভাগে রাখা হয়েছে। সোমবার ভোরে স্থানীয়রা দগ্ধদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। স্বজনরা জানান, রাত 3:30 নাগাদ হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় গ্যাস লাইন। সাথে সাথে দগ্ধ হয় শিশুসহ 2 পরিবারের 8 জন। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসেনি বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বাড়ির সাইড দিয়ে গ্যাসের লাইন নেওয়া হয়েছে, তার একটু সামনে হইলো আপনার রাইজার, গ্যাসের যে রাইজার, তো আগুন লাগার পর আমার বোন জামাই উনি যদি দরজা না খুলতো সবাই মারা যেত। বিকট শব্দ হইলো, মানে আপনার ওষুধের বোতল ফাটছে, ফাটার পরে বেরোইছে, বেরোয় আপনার গেছি রাস্তার সাইড দিয়ে আপনার মেন গ্যাসের পাইপগুলা গেছে না, মেন গ্যাসের পাইপগুলা থেকে আপনার লিক করে। এই লিক থেকে মনে করেন যে আপনার ড্রেনে, তারপরে আপনার মেন হলের ডাকনা অটোমেটিক ওইটা পড়ে। নারায়ণগঞ্জ সিটিটার ভিতরে আপনার জালকুড়ি এরিয়ায় আপনার এরকম অহরহ চলতেছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।